দেশের 4 খনি থেকে উত্তোলন বন্ধে বাড়ছে কয়লা আমদানি, খরচ হচ্ছে হাজার কোটি টাকা। জ্বালানি সংকট মোকাবেলায় পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার তাগিদ। নলকূপ ও পাকা ঘরের প্রলোভনে প্রতারণা, গাইবান্ধায় সামাজিক সংগঠনের পরিচয় দিয়ে 1.5 কোটি টাকা লুট। ভুক্তভোগীদের মামলা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। 5 কিলোমিটারের বেশিরভাগই এখন দখলে। অস্তিত্ব সংকটে কুড়িগ্রামের সন্ন্যাসী খাল, সেচ সুবিধা থেকে বঞ্চিত স্থানীয় কৃষক, পুনরুদ্ধারের দাবি। এবং জমির দামের চেয়ে দলিল খরচ বেশি, টাকার বিনিময়ে হাতে আসে খাস জমির মালিকানা বদল। গাইবান্ধার চরাঞ্চলে দীর্ঘদিন ধরে বন্ধ জরিপ, ভাড়া দিয়ে থাকতে হচ্ছে ভুক্তভোগীদের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম শুভ। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বছরে কয়েক হাজার কোটি টাকার কয়লা আমদানি করলেও বিগত কোনো সরকারই দীর্ঘ সময় উত্তরের 4টি খনি থেকে কয়লা উত্তোলনের পরিকল্পিত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এতে বাড়ছে আমদানি নির্ভরতা। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি খাতের বর্তমান ও ভবিষ্যৎ সংকট কাটাতে খনিগুলো থেকে পরিবেশ বান্ধব পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া জরুরি। শাকিল মাহমুদের ছবিতে আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাত। বর্তমানে দেশে পায়রা, মাতারবাড়ি সহ বড় আকারের কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। আর এসব কেন্দ্র সচল রাখতে প্রতি বছর প্রায় 15,000 কোটি টাকার কয়লা আমদানি করতে হচ্ছে। অথচ বড়পুকুরা কয়লাখনি ছাড়া উত্তরাঞ্চলে আবিষ্কৃত একাধিক কয়লাখনিতে কয়েক বিলিয়ন টন কয়লার মজুদ থাকলেও বিগত কোনো সরকারই দীর্ঘ সময়ে কয়লা উত্তোলনে পরিকল্পিত উদ্যোগ নেয়নি। দিঘিপাড়া কয়লাখনির মজুদের পরিমাণ 70 কোটি 60 লাখ টন। এছাড়াও ফুলবাড়ী কয়লাখনির 57.2 কোটি টন, খালাসপীর কয়লাখনির 68 কোটি টন এবং জামালগঞ্জ কয়লাখনির মজুদ 550 কোটি টন। বিশেষজ্ঞদের মতে খনিগুলো যথাযথ কাজে লাগানো গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান ও ভবিষ্যৎ সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে। আমাদের মাইনিংটাকেও স্মার্ট মাইনিংয়ে কনভার্ট করতে হবে। যদি স্মার্ট মাইনিং করতে পারি তাহলে জ্বালানি নির্ভরতা অন্য দেশের সাথে যেটা আমাদের আছে ওটা অনেকাংশেই কমানো সম্ভব হবে। অর্থনীতিবিদদের মতো আমদানি নির্ভরতা কমানো না গেলে এর প্রভাব পড়বে উৎপাদন থেকে জনজীবনেও। কয়লা আমদানি করতে গিয়ে আমাদের প্রতি বছর প্রায় 15,000 কোটি টাকার মতো একটা বৈদেশিক মুদ্রা আমাদের খরচ করতে হয়। যখন বৈশ্বিক দুর্যোগ দেখা যায়, যখন বিদ্যুৎ উৎপাদন করতে পারি না, তখন এটার আর ইম্প্যাক্ট গিয়ে আমাদেরকে ওই শিল্প কারখানা, আমাদের যে কৃষিখাত, এসব জায়গায় গিয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত টেকসই উদ্যোগ নেওয়া গেলে দেশীয় চাহিদা মিটিয়ে কয়লার রপ্তানির বাজারও তৈরি করা সম্ভব। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এই নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আব্দুল্লাল মাহবুব। সরাসরি চলে যাচ্ছি নিশাতের কাছে। নিশাত, উত্তরাঞ্চলে প্রায় 4টি বৃহৎ কয়লাখনি রয়েছে, কিন্তু আমরা দেখছি যে বিগত কোন সরকারই এই খনিগুলো থেকে কয়লা উত্তোলনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে আমরা দেখছি যে প্রতি বছর কয়লা আমদানি করে প্রায় 15,000 কোটি টাকার মতো খরচ হচ্ছে কয়লাভিত্তিক যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো রয়েছে। আমরা আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। কয়লা খনিগুলো থেকে কয়লা উত্তোলনে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার এবং এই কয়লা খনিগুলোর সম্ভাবনা কেমন। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাল মাহবুব। আমরা আলোচনায় চলে যেতে চাই। আমরা দেখছি উত্তরাঞ্চলে যে কয়লা খনিগুলো রয়েছে সেখানে কয়েক বিলিয়ন টন কয়লা মজুদ রয়েছে। আসলে সম্ভাবনার জায়গাটা কেমন? আসলে আমাদের বাংলাদেশের যে উত্তরাঞ্চলে আপনি যে বললেন যে 4টি খনি রয়েছে এবং জামালগঞ্জ সেখানে 1টি খনি, মোট 5টি খনি। এখানে মজুদ রয়েছে প্রায় 3 বিলিয়ন টন। এবং এই কয়লাগুলো আমরা যদি এখন উত্তোলন করতে পারি, যেহেতু আমাদের একটা বৈশ্বিক সংকট, যে আমাদের পৃথিবীতে যে তেল বা গ্যাস রয়েছে, এই তেল মূলত 40 থেকে 50 বছরের ভিতরেই কিন্তু এটা ড্রপ আউট হয়ে যাবে। এবং বাংলাদেশে যে গ্যাসটা রয়েছে সেটা হয়তো 10, 12, 15 বছরের ভিতরে শেষ হয়ে যাবে যদি ফার্দার আবিষ্কৃত না হয়। এখন আমাদের মানে হচ্ছে ফসিল ফুয়েলের দিক দিয়ে সম্ভাবনাময় যেটা, সেটা রয়েছে কয়লা। এখন এই কয়লাগুলো যদি আমরা মানে ঠিক মতো উত্তোলন করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা অনেকাংশে আমাদের বাংলাদেশের যে বিদ্যুতের সম্ভাবনা রয়েছে চাহিদা মোতাবেক আমরা কিন্তু সেখান থেকে সাপ্লাই দিতে পারবো। পাশাপাশি আমাদের রিনিউয়েবল এনার্জি, সেটা তো আমরা এক্সপ্লোর করবোই। তো এখন উত্তরাঞ্চলে যেটা রয়েছে, এখানে আমাদের অনেকগুলো প্রবলেম আছে। এখানে যেমন আমাদের বাংলাদেশের যে সায়েন্টিস্টগুলো রয়েছে পেট্রো বাংলা এবং বাপেক্সে, আমরা যদি তাদেরকে দিয়ে এই এক্সপ্লোরেশনগুলো চালাইতে পারি,
তাহলে দেখা যাবে আমাদের কস্ট কিন্তু অনেকটাই কমে আসবে, যেখানে আমাদের বিদেশি এক্সপার্টদেরকে নিয়ে আসতে আমাদের অনেক খরচ বহন করতে হয়। এবং এই কয়লাগুলো দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারলে দেখা যাবে আমরা এলাকার পাশাপাশি দেখা যায় ন্যাশনাল গ্রিডেও কিন্তু ভালো একটা সাপ্লাই দিতে পারবো। একটি বিষয় আমরা দেখি, কয়লা উত্তোলনের ক্ষেত্রে অনেক সময় পরিবেশবাদীদের পক্ষ থেকে একটি দাবি ওঠে যে পরিবেশ বিপর্যয়ের সংখ্যা থাকে, সেই জায়গাটাতে আসলে কেমন গুরুত্ব দেওয়া প্রয়োজন? হ্যাঁ, সেখানে তো অবশ্যই, যেমন যে এলাকায় কয়লা খনি হবে সেটা যদি ওপেন পিট পদ্ধতিতে করা হয়, উন্মুক্ত পদ্ধতিতে, তাহলে দেখা যাবে যে এলাকার যে বসতিগুলো আছে তাদেরকে অন্য এলাকায় স্থানান্তর করতে হবে। এক্ষেত্রে একটা প্রবলেম অ্যারাইজ করতে পারে, যেটা 2006 সালে হয়েছিল, ফুলবাড়ি ট্র্যাজেডি। এখন এদিক দিয়ে সরকার যদি প্রপার পদক্ষেপ নিয়ে তাদেরকে প্রপার জায়গায় যদি সেটেলমেন্ট করা হয়, তাহলে আমার মতে এখানে পরিবেশগত অতটা ঝুঁকি থাকবে না। এবং আমরা যদি আন্ডারগ্রাউন্ড মাইনিং করতে পারি, তাহলে আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্রবলেম, সেটা হচ্ছে সাবসাইড হয়ে যেতে পারে এবং ওই ভূমিগুলো নিমজ্জিত হয়ে যেতে পারে একটা সার্টেন সময় পরে আর কি। তো সেই ক্ষেত্রে এখন দেখেন, প্রকৃতিতে কোনো কিছুই কিন্তু গিভ অ্যান্ড টেক, সবকিছু আপনি কোনো কিছু নিবেন কিন্তু প্রকৃতি আপনাকে ছাড় দিবে তা কিন্তু নয়। তারপরে আমাদের চাহিদা মোতাবেক, যেহেতু আমাদের অল্টারনেটিভ নাই। আপনি বলছেন যে পরিকল্পিতভাবে একটু উদ্যোগ নিতে হবে। আমরা আলোচনা করছিলাম উত্তরে যে কয়লাখনিগুলো রয়েছে সেই কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের ক্ষেত্রে কি ধরনের পরিকল্পনা প্রয়োজন এবং দেশীয় যে জ্বালানির চাহিদা সেটি মেটাতে এই খনিগুলো ব্যাপক ভূমিকা রাখতে পারে। আমার সাথে অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মাহবুব। তো সবকিছু মিলে আজকে আলোচনার এই ছিল আমার কাছে বিষয়বস্তু। কয়লা উৎপাদন এবং কয়লা আমদানি নিয়ে বিস্তারিত আলোচনায় যুক্ত ছিলেন নাজমুল ইসলাম নিশাদের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। খোলা আকাশের নিচে পাঠদান ব্যবহার অনুপযোগী নীলফামারীর দক্ষিণ মেলাবর প্রাথমিক বিদ্যালয়ের ভবন। রোদ বৃষ্টি ধুলায় নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। গাইবান্ধায় পাকা ঘর দেওয়ার কথা বলে প্রায় 1000 পরিবারের কাছ থেকে অভিনব কায়দায় 1.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সামাজিক সংগঠনের কর্মকর্তা পরিচয় দেয়া এক ব্যক্তির বিরুদ্ধে। অর্থ হাতিয়ে নিয়ে উধাও হয়েছেন অভিযুক্ত শহীদুল ইসলাম। এতে বিপাকে পড়েছেন ভুক্তভোগী হতদরিদ্র মানুষ। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সোহেল মিয়ার তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। প্রথমে বিনামূল্যে নলকূপ ও পরে ঘর দেওয়ার প্রলোভন দিয়ে অভিনব প্রতারণা। প্রায় 1.5 কোটি টাকা নিয়ে উধাও আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠনের কর্মকর্তা পরিচয় দেয়া মাওলানা শহীদুল ইসলাম। ভুক্তভোগীরা জানান, প্রথমে মাত্র 200 টাকা করে নিয়ে 2টি পরিবারের বাড়িতে নলকূপ স্থাপন করে দেন। এতে এলাকায় তার প্রতি আস্থা তৈরি হয়। এরপর একইভাবে 200 থেকে 500 টাকা করে আরও শতাধিক পরিবারের কাছ থেকে টাকা নিয়ে 15টি পরিবারকে নলকূপ স্থাপন করে দেন। পরবর্তীতে নলকূপের জন্য টাকা দেয়া ব্যক্তিরা নলকূপ না পাওয়ায় চাপ দিলে নতুন প্রতারণা শুরু করেন শহীদুল। এবার আধা পাকা বাড়ি, একটি নলকূপ, একটি গাভী এবং একটি ছাগল একসঙ্গে দেওয়ার কথা বলে প্রতিটি পরিবারের কাছ থেকে 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত নেওয়া হয়। বিনিময়ে দেয়া হয় আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ নামের সিলযুক্ত বাড়ি ও নলকূপ দেওয়ার একটি করে টোকেন। আমরা তো জানি না যে উনি টাকা নিয়ে এরকম পালাবে। আমার মাধ্যমে 50টা ঘরের টাকা আমি আনি দিছি তাকে। শুধু একটি এলাকায় নয়, একই কৌশলে জেলা জুড়ে চালানো হয় এই প্রতারণা। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এই এলাকায় আমার বিশ্বস্ততা এবং সুনাম সুখ্যাতি থাকার কারণে তার প্রস্তাবে আমরা এলাকার লোক এবং আমি এলাকার লোকের থেকে আমরা প্রায় 365 জনের 54,75,000 টাকা আমি তাদের তুলে দিই। অভিযুক্ত শহীদুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার। কেউ যদি আমাদেরকে লিখিত আবেদন করে তাহলে আমরা আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া যেভাবে নেওয়া যায় সেভাবে নেব। সদর উপজেলার মধ্য নারায়ণপুরের 366 জন ছাড়াও পলাশবাড়ী ও ফুলছড়ি উপজেলা সহ বিভিন্ন এলাকায় প্রায় 1000-এর বেশি পরিবারের কাছ থেকে প্রায় 1.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শহীদুল ইসলামের বিরুদ্ধে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। ভরাটের পর দখলের কবলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা কুড়িগ্রামের সন্ন্যাসী খাল। বর্ষায় কৃষি জমির পানি নিষ্কাশন ও শুষ্ক মৌসুমে সেচ সুবিধার জন্য খালটি উদ্ধার করে দ্রুত পুনর্খননের দাবি স্থানীয়দের। এদিকে সন্ন্যাসী খালসহ জেলার 6টি খাল খননের প্রস্তাবনা পাঠানোর কথা জানায় সংশ্লিষ্ট দফতর। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট।
দেখে বোঝার উপায় নেই এখানে কোনো খাল ছিল, কোথাও বানানো হয়েছে বাড়ি, আবার কোথাও সীমানা প্রাচীর। কৃষিকাজের মাধ্যমে মুছে ফেলা হয়েছে খালের চিহ্নটুকু। ৮ কিলোমিটার দীর্ঘ খালের বেশিরভাগই দখল নিয়ে করা হচ্ছে ধানসহ অন্যান্য ফসল চাষাবাদ। ১৯৮৯ সালে কুড়িগ্রাম সদরের সন্ন্যাসী এলাকা থেকে টগরাইহাট পর্যন্ত ৮ কিলোমিটার দৈর্ঘ্যের সন্ন্যাসী খাল খননের উদ্যোগ নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর থেকে কৃষি জমির পানি নিষ্কাশন, স্বল্প খরচে সেচ সহ খালের নানা সুবিধা ভোগ করছিলেন স্থানীয়রা। তবে পরবর্তী সময়ে কোনো পরিচর্যা ও খনন না করায় ক্রমান্বয়ে ভরাট হয়ে যায় খালটি। চলছে কেনা বেচাও। যদি পানিটা মজুদ থাকতো তাহলে উপরের যে চাষাবাদগুলো এগুলো সুন্দরভাবে করা যেত। ভাঙচুর হয়ে যায়, জমি বেড়েছে, মানুষ আবাদ করে। আবার যে খাল খনন হয় তা মানুষের উপকার হবে। সন্ন্যাসী খাল সহ জেলার ৬টি খাল খননের প্রস্তাবনা পাঠিয়ে অনুমোদনের অপেক্ষায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম জেলায় আমাদের বর্তমানে কোনো অনুমোদিত খাল খনন কার্যক্রম নেই, তবে খাল খননের আমরা প্রস্তাব প্রেরণ করেছি। প্রস্তাবনা পাঠানো খালের মধ্যে সদর, রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলায় একটি করে এবং ভুরুঙ্গামারীতে 2টি খাল রয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। বিভাগীয় সময় আরও থাকছে। চাকরগাঁয়ে বেড়েছে ক্ষীরার বীজ উৎপাদন, পদ্ধতিগত ত্রুটিতে নষ্ট হচ্ছে ফসল, বাজার অব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ, সহযোগিতার আশ্বাস। পঞ্চগড়ে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে হেলপার নিহত হয়েছেন। সকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা শামীম পরিবহনের বাস বোদা বাইপাস মোড়ের কাছে পৌঁছালে দাঁড়িয়ে থাকা এক যাত্রী গাড়িতে ওঠার জন্য ইশারা দেয়। এ সময় ড্রাইভার হঠাৎ ব্রেক করলে গেটে দাঁড়িয়ে থাকা হেলপার শান্ত নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির নিচে পড়ে চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ঘটনার পর থেকে পলাতক চালক। দিনাজপুরে জব্দ করা বিপুল পরিমাণ তামাকজাত পণ্য ধ্বংস করা হয়েছে। দুপুরে শহরের মাতাসাগরে পৌরসভা আবর্জনা ফেলার স্থানে কার্যক্রম চালায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। এ সময় বিভিন্ন অভিযানে আটক ও জব্দকৃত 60 কেজি জর্দা, 14 কেজি গুল, 1000 শলাকা সিগারেট এবং 43,000 শলাকা বিড়ি ধ্বংস করা হয়েছে। লাঠিজার জমিতার গাইবান্ধার চরাঞ্চলে টাকার বিনিময়ে হাত বদল হয় খাস জমির মালিকানা। চাষাবাদ ও বসবাসের জন্য ভূমিহীনদের দিতে হয় ভাড়া। দীর্ঘদিন ধরে দিয়ারা জরি বন্ধ থাকায় চিহ্নিত হচ্ছে না মালিকানাধীন ও খাস জমি। সোহেল রানার ছবিতে হৃদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। চারিদিকে নদী, মাঝখানে বাড়িঘর। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের চর গুপ্তমণি, যেখানে চাষাবাদ ও বসবাস করেন চর দ্বীপচরের মানুষ। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ নানা প্রতিকূলতার মধ্যে নদী পাড়ের মানুষকে বড় জটিলতায় পড়তে হয় জমি কেনা বেচার সময়। কাগজপত্র নেই এমন খাস জমির মালিকানা বদল হয় হাতে হাতে। 20,000, 25,000, যেটা যেরকম জমি সেরকম তার দাম। কাগজ নেই, এই কারণে স্টাম্পে জমিটা কেনা বেচা হচ্ছে। গুপ্তমণি, রসুলপুর, উজালডাঙ্গা সহ প্রায় সব চরাঞ্চলে খাস জমি কেনাবেচা হয় পানির দরে। মালিকানাধীন জমির দামও খুব বেশি নয় এখানে। যমুনা ব্রহ্মপুত্র নদের বালুচরে জেগে ওঠা আবাদি জমি এখানে ফেলনা নয়। তারপরও সমতলের তুলনায় অনেক কম দামে জমি পাওয়া যায় এই চর দ্বীপচরগুলোতে। বালুচর 10 থেকে 15,000 টাকা বিঘা কাগজ বিক্রি হয়। কিনতি যে দাম তার তো ডবল টাকা আগে দলিল করতি। ভাঙনে বিলীন হয়ে যাওয়া নদী শিকস্তি জমি জেগে উঠলে সেই জমির সীমানা ও মালিকানা নির্ধারণ হয় দিয়ারা জরিপের মাধ্যমে। 1862 সালে এই জরিপ শুরু হলেও নদী বিধৌত গাইবান্ধার 4 উপজেলায় দীর্ঘদিন ধরে বন্ধ জরিপের কাজ। আমরা প্রত্যাশা করব যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এই অঞ্চলে মানুষের ভূমি ব্যবস্থাপনাকে আরো উন্নততর করার লক্ষ্যে এখানে দিয়ারা জরিপের ব্যবস্থা করে। বেসরকারি সংস্থার তথ্যমতে গাইবান্ধার 4 উপজেলার 22টি ইউনিয়নে 181টি চর দ্বীপচরে গ্রামের সংখ্যা 134। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ভবন জরাজীর্ণ হয় নীলফামারীর দক্ষিণ মেলাবর প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নিচে চলছে শিক্ষা কার্যক্রম।
সংশ্লিষ্টরা বলছেন, রক্ষণাবেক্ষণের অভাবে গত কয়েক বছরে জরাজীর্ণ রূপ নেয় প্রতিষ্ঠানটি। 2024 সালে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা প্রকৌশল বিভাগ। তবে বিকল্প কোনো ব্যবস্থা না রাখায় খোলা আকাশের নিচেই চলছে শিক্ষা কার্যক্রম। এতে রোদে বৃষ্টিতে ধুলোয় শিশুরা আক্রান্ত হচ্ছে নানা রোগে। উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, PDP 5 প্রজেক্ট শুরু হলেই নতুন ভবন পাবে বিদ্যালয়টি। ঠাকুরগাঁয়ে বেড়েছে ক্ষীরার বীজ উৎপাদন। ফলন ভালো হলেও প্রশিক্ষণের অভাবে আরও সঠিক পদ্ধতির অভাবে জমিতেই নষ্ট হচ্ছে বীজ। অন্যদিকে বাজার ব্যবস্থাপনার অভাবেও উৎপাদিত বীজ কোম্পানিগুলোর কাছে সরাসরি বিক্রি করতে পারছেন না কৃষকরা। বাধ্য হয়ে কম দামে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করায় কাঙ্ক্ষিত দাম মিলছে না বলে জানান চাষিরা। তবে আগামীতে কৃষকদের সব সময় সহযোগিতা করার আশ্বাস কৃষি বিভাগের। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। দেশের 4 খনি থেকে উত্তোলন বন্ধে বাড়ছে কয়লা আমদানি, খরচ হচ্ছে হাজার কোটি টাকা। জ্বালানি সংকট মোকাবেলায় পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার তাগিদ। নলকূপ ও পাকা ঘরের প্রলোভনে প্রচারণা, গাইবান্ধায় সামাজিক সংগঠনের পরিচয় দিয়ে 1.5 কোটি টাকা লুট, ভুক্তভোগীদের মামলা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এবং 8 কিলোমিটারের বেশিরভাগই এখন দখলে। অস্তিত্ব সংকটে কুড়িগ্রামের সন্ন্যাসী খাল, সেচ সুবিধা থেকে বঞ্চিত স্থানীয় কৃষক, পুনরুদ্ধারের দাবি। এই ছিল বিভাগের সময়ের এখনকার আয়োজন। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।